গুড মর্নিং স্টুডেন্টস। আমরা লাস্ট চ্যাপ্টারে যেটা দেখেছিলাম যে নোসোকোমিয়াল ইনফেকশন কিভাবে হচ্ছে বা ডেফিনেশন কি, এগুলো। তো এবার আমরা দেখে নেব যে এই নোসোকোমিয়াল ইনফেকশন আমরা কি করে প্রিভেন্ট করতে পারি, তার জন্য স্ট্যান্ডার্ড প্রিকশনস কি আছে, বা এই যে বিভিন্নভাবে ইনফেকশনটা ট্রান্সমিশন হচ্ছে, আমরা কোন কোন উপায়ে প্রোটেকশন নিলে সেই ইনফেকশনগুলোকে আমরা স্টপ করতে পারবো বা ব্লক করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো। ওকে, মেনলি দু ধরনের বা দুভাবে আমরা এই প্রোটেকশনটা দিতে পারি বা প্রিভেন্ট করতে পারি ইনফেকশনকে। সেটা কি ট্রান্সমিশন বেসড প্রোটেকশন বা প্রিকশনস আর স্ট্যান্ডার্ড প্রিকশনস। তাহলে প্রিভেনশন অফ HAI বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা নোসোকোমিয়াল ইনফেকশন। ফার্স্ট, ইনফেক্টেড যে পেশেন্ট আছে এবং যে কেরিয়ার স্টাফ আছে, মানে যেই হোক, স্টাফ বলতে এখানে পার্সন হতে পারে, রিলেটিভ হতে পারে, পেশেন্টের কোনো কলিগ হতে পারে। ওকে, যে কোনো ইনফেক্টিভ পার্সনকে আমাদের আগে ইনফেকশনটাকে প্রিভেন্ট করার উপরে জোর দিতে হবে। যার ইনফেকশন আছে পার্টিকুলার অর্গানিজমের এগেনস্টে, তার ইনফেকশনটা আগে আমাদের কন্ট্রোল করতে হবে, যাতে সে কোনো রকম ইনফেকশন স্প্রেড করতে না পারে। ইমপ্রুভমেন্ট অফ হসপিটাল এনভায়রনমেন্ট। তাহলে এটা বলতে আমরা কী বোঝাচ্ছি, যে হসপিটাল যেন সবসময় ওয়েল ভেন্টিলেটেড হয়, মানে একটা ঘরে জানলা দরজা যেন ক্রস ভেন্টিলেটেড হয়, মানে জানলার উল্টো দিকে যেন দরজা থাকে, যাতে রুমে যে এয়ারটা আছে সেটা যেন ওয়েল সার্কুলেটেড হয় এবং ঘরে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে যেন সেই এয়ারটা বেরিয়ে যেতে পারে, সেই ভেন্টিলেশন ওয়েটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া কি রেগুলার বেসিসে ডিসইনফেক্ট্যান্ট দিয়ে রুম, ওয়াল, ফ্লোর, ডোর, উইন্ডো সব ক্লিন করতে হবে, এবং যে ইলেকট্রনিক যদি কোনো আর্টিকেলস থাকে তাহলে সেগুলোকে ড্রাই মপিং করতে হবে। এছাড়া কি ওয়াটার ম্যাট্রেস বা কটন ম্যাট্রেস, পিলো, যেগুলো আমরা ওয়াশ করতে পারবো সেরকম জিনিসকে আমরা ওয়াশ করব, আর যেগুলো আমরা ওয়াশেবল নয় এরকম আর্টিকেল সেগুলোকে সানলাইট বা এয়ারে ডিসইনফেকশন করার চেষ্টা করব। ওকে, এছাড়া ওয়াল যেটা আছে হসপিটালের রুমের, সেগুলো রেগুলার বেসিসে ওয়াশ করা। দেখবে তোমরা হসপিটাল ডিউটি যখন করবে, উইকলি একদিন করে হসপিটালে পুরো ধোলাই হয়, ওটা মানে স্যাটারডে বা সানডে করে করা হয়, যেদিন আসলে রাউন্ড কম থাকে, যাতে মানুষ ডিস্টার্ব না করতে পারে, সেই দিনে হসপিটাল ধোয়া হয় পুরো। ওকে, এটা ওয়ার্ড ডে ওয়াইজ ভাগ করা থাকে, যে আজকে এই ওয়ার্ড, কেননা ওয়াশিংয়ের দিনে অনেক লেবার লাগে সেজন্য। ঠিক আছে, তো ওই পিরিয়ডিক্যাল ওয়াশিং যদি করা যায় তাহলেও কিন্তু আমরা ইনফেকশানটা অনেকটা প্রিভেন্ট করতে পারি। আর কি এই ওয়াশিংয়ের দিনে কিন্তু ওয়াটার সাপ্লাইটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, আইসোলেশন অফ ইনফেক্টেড পেশেন্ট। তো আইসোলেশন অফ ইনফেক্টেড পেশেন্ট মানে কি, যে পেশেন্টটা একটা পার্টিকুলার অর্গানিজমে ইনফেক্টেড হয়েছে সেই পেশেন্টটাকে আর কি আইসোলেশন করা। আমরা আইসোলেশন মানে কি পড়েছিলাম, যে তার মুভমেন্ট রেস্ট্রিকশন করা, যাতে ইনফেকশনটা একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে থেকে যায়, বাইরে স্প্রেড না করতে পারে, তাকে বলা হচ্ছে। তাহলে এখানে যে পার্সন, তাকে যেমন আমরা আইসোলেশন করব, তার ইউজ করা আর্টিকেলসগুলোকেও কিন্তু আমাদের ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন করতে হবে। নেক্সট, ডিস্ট্রাকশন of inanimate reservoir of microorganism by sterilization and disinfection। তার মানে কি বলছে, যে যেমন ধরো অনেক সময় তোমরা হসপিটালে ওখানে দেখবে যে ডাবের খোলা পড়ে আছে, বা কোনো পাত্র টিফিন খেয়ে সেটা ফেলে দিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো হয়তো টিফিন বক্সটা, তো তখন কী হচ্ছে, তার ভেতরে জল জমে সেখানেও একটা ফেভারেবল কন্ডিশন করছে, কেন, ব্যাকটেরিয়া বা ভাইরাস গ্রোথের জন্য। তাহলে সেই সমস্ত রিজার্ভার অফ মাইক্রো অর্গানিজম, সেই রিজার্ভারগুলোকে কিন্তু আমাদের ডিস্ট্রাকশন করতে হবে। নেক্সট,
ডিসইনফেকশন অফ এক্সক্রিটা অ্যান্ড ইনফেক্টেড মেটেরিয়াল, মানে এখানে এক্সক্রিটা বলতে পেশেন্টের স্টুল, ইউরিন এগুলো বোঝানো হচ্ছে। ইনফেক্টেড মেটেরিয়াল বলতে কোনো ড্রেসিং, মানে ড্রেসিং চেঞ্জ করার পর যে ওয়েস্টটা সেটাকে বলা হচ্ছে। বা ধরো কোনো কোনো পেশেন্টের বেডশিটটা ভিজে গেছে, তার পাস ফর্ম করে এগুলো এই ইনফেক্টিভ ম্যাটেরিয়ালগুলোকে ঠিক করে আমাদের যে ডিসইনফেকশনের ওয়ে আছে সেগুলো অ্যাপ্লাই করে ডিসইনফেকশন করতে হবে। নেক্সট, ইমপ্রুভমেন্ট অফ হাইজিন বাই ওয়াশিং হ্যান্ডস, ডিসইনফেকশন অফ ইকুইপমেন্টস অ্যান্ড চেঞ্জ অফ ওয়ার্কিং ক্লথস। মানে এই যে হ্যান্ড টাওয়েল ঝোলে দেখবে ডিউটিতে বেসিনের পাশে, সেটা কিন্তু দিনের পর দিন চলতে থাকছে। তো সেটাকে আমাদের একটা টাইম বেঁধে দিতে হবে, যে টাইম অনুযায়ী সেই টাওয়েলটাও চেঞ্জ করতে হবে। হ্যান্ড ওয়াশিংয়ের একটা স্ট্রিক্ট রুটিন সেট করতে হবে এবং বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ডিসইনফেকশন করতে হবে। প্রোটেক্ট দ্য সাসেপ্টেবল হোস্ট বাই প্রোটেক্টিভ ভ্যাকসিনেশন। তাহলে কি আমরা আগে ইমিউনিটিতে পড়েছিলাম যে কিছু ভ্যাকসিন আমাদের প্রোটেকশন দেয়, তাহলে সেভাবেই যে সাসেপ্টেবল তাকে কিন্তু আমাদের ভ্যাকসিনেশন দিয়েও আমরা তার নোজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারি। তাহলে মোটামুটি এগুলো আমাদের প্রিভেনশন অফ নোজোকোমিয়াল ইনফেকশন, মানে এই উপায়ে আমরা নোজোকোমিয়াল ইনফেকশনগুলো হসপিটালে মোটামুটি একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের ট্রান্সমিশনটাকে স্টপ করাতে পারি যদি এই মেজার্সগুলো আমরা স্ট্রিক্টলি ফলো করি। নেক্সট কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ হু আর দ্য পারসন অ্যাট রিস্ক। মানে এই যে আমরা পড়লাম যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনে মানে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো, কিন্তু কাদের হয় এবার দেখে নিই যে এর জন্য রিস্ক গ্রুপ কারা। তাহলে কি পেশেন্ট, থেরাপি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে কি এক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর থাকছে, সেগুলো কি? এজ মোর দ্যান 70 ইয়ার্স, মানে যে যখন আর কি নর্মাল যে ফিজিওলজিক্যাল চেঞ্জেসের জন্য ইমিউনিটি পাওয়ারটা কি একটু কমে যায়, তো সেক্ষেত্রে সে সাসেপ্টেবল পেশেন্ট। নেক্সট, শক, মেজর ট্রমা, অ্যাকিউট রেনাল ফেলিয়ার, কোমা, মানে এক্ষেত্রে দেখো তার ইমিউনিটি পাওয়ার কিন্তু ভীষণ কম, তার জন্য সে সাসেপ্টেবল গ্রুপের মধ্যে পড়ছে। প্রায়র অ্যান্টিবায়োটিক, মানে একটা অ্যান্টিবায়োটিক বা যে কোনো একটা মেডিসিন আমাদের শরীরে বিভিন্ন ধরনের কম বেশি হোক কিছু সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিলে ইমিউনিটি ডাউন হতে পারে, সেক্ষেত্রেও তারাও কিন্তু হাই রিস্ক গ্রুপে পড়ে যাচ্ছে। মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে এখানে পেশেন্ট নর্মালি রেসপিরেশন নিতে পারছে না, তাই তাকে মেশিনের মাধ্যমে ভেন্টিলেশনে হেল্প করানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই পেশেন্টও হাই রিস্ক গ্রুপের ভেতর পড়ছে। নেক্সট, ইনভেলিং ক্যাথেটার্স, মানে একটা ইনভেসিভ প্রসিডিওর যেখানে ফলিস ক্যাথেটারাইজেশন করা হয় মেল ফিমেল বোথ, তাদের নিড ওয়াইজ। তো সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের একটা সোর্স অফ ইনফেকশন যেহেতু শরীরে আমরা দিলাম, সেক্ষেত্রেও কিন্তু একটা ইমিউনিটি উইক হতে পারে, তার ফলে সেও আর কি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের জন্য সাসেপ্টেবল। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট অন স্টেরয়েড অর কেমোথেরাপি, তাহলে যারা স্টেরয়েড থেরাপি পাচ্ছে বা কেমোথেরাপি পাচ্ছে সেক্ষেত্রেও পেশেন্টের ইমিউনিটি পাওয়ার কমে যায়, সেজন্য এই পেশেন্টরা হাই রিস্ক গ্রুপের মধ্যেই পড়বে। নেক্সট, প্রলং আইসিইউ স্টে মোর দ্যান 3 days, তাহলে আমরা এমনিই ডেফিনেশনে পড়েছিলাম মোর দ্যান 48 আওয়ার্স হয়ে গেলেই কি নোজোকোমিয়াল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়, বা তারপরে যে সাইন সিমটমগুলো নতুন করে আবার পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাবো তাকে নোজোকোমিয়াল ইনফেকশন বলছি। তাহলে এখানেও দেখো প্রলং বলতে এখানে মোর দ্যান 3 days বলা হচ্ছে। আইসিইউতেই থাকলে হবে কেন, ওখানে বিভিন্ন ইনভেসিভ প্রসিডিওর চলছে, বিভিন্ন মেশিনারি অ্যাক্ট করা হয়, বা দিনে হয়তো 3 বার 4 বার করে তার সুগার চেক, ব্লাড টেস্ট, মানে বিভিন্ন ইনভেসিভ প্রসিডিওরের জন্যই তার একটা সাসেপ্টিবিলিটি হয়ে যায়। তো এগুলো মোটামুটি পেশেন্টস অ্যাট রিস্ক অফ HAI, মানে এই
এরকম কোনো পেশেন্ট পেলে আমরা ভেবেই নেব যে এই পেশেন্টরা রিস্কে থাকতে পারে। তাহলে এই সমস্ত পেশেন্টকে সেভ করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড কিছু সেফটি প্রিকশন আছে। সেগুলো কি? হ্যান্ড হাইজিন ফার্স্ট ফরমোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিস, ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেটা হচ্ছে হ্যান্ড হাইজিন। রেসপিরেটরি হাইজিন অর এটিকেট, তোমরা এতদিনে জেনে গেছো রেসপিরেটরি এটিকেট বলতে কি বোঝায়। তো এটা আমরা পড়বো, কিন্তু তাও তোমরা একটু রিক্যাপিচুলেট করো, পড়া ধরবো। পিপিই অ্যাকর্ডিং টু দ্য রিস্ক, পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা কিন্তু তোমাদের অবজেক্টিভ বা ফুল ফর্ম হিসেবেও আসে, তো এটা একটু পড়ে রাখবে। সেফ ইঞ্জেকশন প্র্যাকটিস, শার্প ম্যানেজমেন্ট অ্যান্ড ইনজুরি প্রিভেনশন। সেফ ইঞ্জেকশন প্র্যাকটিস মানে একটা সিরিঞ্জ দিয়ে আমি একটা পেশেন্টকেই ইঞ্জেকশন দেব এবং সেটা কখনো শেয়ার করব না, একবারই ইঞ্জেকশন দেব যে পেশেন্টের, এবং স্ট্রিক্ট অ্যাসেপ্টিক স্টেরাইল টেকনিক মেনটেন করব। শার্প ম্যানেজমেন্ট বলতে কখনো যেন প্রিক না হয় কারোর, আননেসেসারিলি কোনো হেলথ কেয়ার পার্সোনালেরও হতে পারে, যে হ্যান্ডেল করছে শার্প ইনস্ট্রুমেন্ট তারও হতে পারে, এবং কখনো আমরা শার্প নিডলটা রিক্যাপ করব না। সেফ হ্যান্ডলিং, ক্লিনিং, ডিসইনফেকশন অফ পেশেন্ট কেয়ার ইকুইপমেন্ট। তাহলে সেফ হ্যান্ডলিং, ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশন যদি করি, এগুলো করলেও কিন্তু আমি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারবো। ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট বলতে হসপিটালে দু ধরনের মেনলি ওয়েস্ট হয়, বায়োলজিক্যাল ওয়েস্ট আর মেডিকেল ওয়েস্ট। মেনলি দু ধরন, বায়োলজিক্যাল অ্যান্ড মেডিকেল। তো সেগুলো আমরা পরে আবার বড় করে পড়বো, এখানে এটুকুই জেনে রাখো। মেনটেনিং অফ প্রিন্সিপাল অফ অ্যাসেপসিস, তাহলে বুঝতেই পারছো স্ট্রিক্ট স্টেরাইল টেকনিক আমাদেরকে মেনটেন করতে হবে। এনভায়রনমেন্টাল ইনফেকশন কন্ট্রোল, মানে এক্ষেত্রে বলা হচ্ছে পেশেন্ট প্লেসমেন্ট। যে পেশেন্টের একটা পার্টিকুলার ইনফেকশন হয়েছে তাকে আমি সেই পার্টিকুলার ইউনিটে শিফট করব। নেক্সট এনভায়রনমেন্টাল ক্লিনিং, আমরা একটু আগেই পড়েছি এনভায়রনমেন্টাল ক্লিনিং বলতে কি বোঝানো হচ্ছে। রেগুলার বেসিসে যে ডাম্পিং, ড্রাই ডাস্টিং, ওয়েট ডাস্টিং, ওয়াশিং, ফ্লোর ক্লিনিং, কবওয়েব ক্লিনিং এক্সেট্রা। এছাড়া কি লিনেন অ্যান্ড লন্ড্রি, ইউজ লিনেন যেন রেগুলার বেসিসে পেশেন্টের ইউজ হয়ে গেলে বা রেগুলার যে চেঞ্জ করা হয় সেগুলোকে প্রপার ডিসপোজাল এবং ডিসইনফেকশন করতে হবে। ডিসপোজাল বলতে অনেক সময় আমাদের ডিসপোজাল বেডশিটও আসে, যেমন ওটিতে, ঠিক আছে, সেখানে ডিসপোজেবল বেডশিট পাওয়া যায়। তো সেগুলো তো আমি রিউজ করব না, এটা যেন মাথায় থাকে, এগুলো রিউজেবল নয়। তো সেগুলো ডিসকার্ড করতে হবে প্রপার ওয়েতে, এবং যেগুলো আমার রিউজ করা সেগুলো কিন্তু প্রপার ওয়েতে ডিসইনফেকশন করে স্টেরিলাইজেশনে পাঠাতে হবে। এবার দেখি স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশন অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তাহলে ব্লাডবোর্ন ডিজিজ লাইক HIV অর হেপাটাইটিস বি ভাইরাস, এই দুটোই কিন্তু তোমাদের ফুল ফর্ম হিসেবে আসে। ট্রান্সমিশন ইজ পসিবল ফ্রম এ পেশেন্ট টু পেশেন্ট অ্যান্ড ফ্রম পেশেন্ট টু হেলথ ওয়ার্কার। এটা আমরা সবাই এতদিনে বুঝে গেছি যে কোনো ব্লাডবোর্ন ডিজিজ হেলথ কেয়ার প্রফেশনাল টু পেশেন্ট বা পেশেন্ট টু হেলথ কেয়ার প্রফেশনাল বা পেশেন্ট টু পেশেন্ট ট্রান্সফার হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রিভেনশন করতে হবে, ওকে, এই ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করতে হবে। এছাড়া কি টু প্রিভেন্ট দিস টাইপ অফ ট্রান্সমিশন স্পেশাল মেজার্স শুড বি অ্যাডাপ্টেড। তাহলে স্পেশালি আমরা কোনো মেজার্স অ্যাডাপ্ট করব, সেগুলো কি? ইনফেকশন কন্ট্রোল প্রিকশনস, আমরা এটা আগেই পড়ে নিয়েছি, অথবা আর এখানে রিপিট করছি না। ইউনিভার্সাল প্রিকশন ওয়েন অল পেশেন্টস বডি ফ্লুইডস আর ট্রিটেড অ্যাজ ইনফেকশাস। তাহলে ইনফেকশন কন্ট্রোল মেজার আমরা তখনই নেব যখন আমি দেখছি পেশেন্টের কোনো বডি ফ্লুইড বেরোচ্ছে বা বডি ফ্লুইডের কন্টামিনেশনে আমি এসে যেতে পারি, বা পেশেন্টটাই ইনফেক্টেড পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইউনিভার্সাল প্রোটেকশানটা নিতে হবে যে কোনো পেশেন্টের জন্য। আর কি, যে আমাদের হেলথ কেয়ার সেটিং আছে
এই পসিবিলিটিগুলো বা ফেসিলিটি যেন অবশ্যই সেই ইউনিটে থাকে সেটাও দেখা কিন্তু আমাদের অথরিটি বা যারা আমরা প্রফেশনাল তাদের কাজ। তাহলে ইউনিভার্সাল প্রোটেকশন নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। এবার দেখে নিই ইউনিভার্সাল প্রোটেকশন বলতে কি কি বোঝানো হচ্ছে। হ্যান্ড হাইজিন, ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, হ্যান্ডলিং অফ ল্যাবরেটরি স্পেসিমেন and management of spill like blood, body fluid, chemical, mercury, etc. এবার আসি হ্যান্ড হাইজিন, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নার্সিং প্র্যাকটিস বা মেডিকেল প্র্যাকটিস। তাহলে হ্যান্ড হাইজিন বলতে আমরা কী বোঝাচ্ছি, যে এটা একটা সিঙ্গল মোস্ট ইফেক্টিভ মেজার ইন ইনফেকশন প্রিভেনশন। 80% অফ দ্য ডিজিজেস আর স্প্রেড থ্রু হ্যান্ডস। তাহলে আমি যদি সিম্পলি হ্যান্ড ওয়াশিং করি আমি 80% ডিজিজ প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে হাত কখন ধোবো, ফার্স্ট কথা কখন হ্যান্ড ওয়াশিং করব, তাহলে মোমেন্টসগুলো কি সেটাকেই বলে হ্যান্ড ওয়াশিং মোমেন্টস। তাহলে এর ভেতরে কী কী আছে এভাবে মনে রাখবে, বিফোর অ্যান্ড আফটার টাচিং পেশেন্ট। আমি কোনো পেশেন্টকে টাচ করতে গেলে তার আগে হাত ধোবো, পেশেন্টকে টাচ করা হয়ে গেছে মানে কাজ করতে গেছিলাম, কাজ হয়ে গেছে, হাত ধোবো, বাস দুটো হয়ে গেল। বিফোর এনি অ্যাসেপটিক প্রসিডিওর হয়ে গেল। আফটার বডি ফ্লুইড এক্সপোজার, আর কি ফিফথ বডি সারাউন্ডিংস। ম্যাম যেমন তুমি পেশেন্টের কাছে গেছো, কোনো একটা আইভি স্ট্যান্ডে তার টান পড়ছে বা অক্সিজেন সিলিন্ডারটা একটু দূরে চলে গেছে, কাছে এগিয়ে দিতে হবে, তুমি কাছে এগিয়ে দিলে এসে কিন্তু হাত ধুতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আফটার কিন্তু 3টে, বিফোর হচ্ছে 2টো। তাহলে বিফোর অ্যান্ড আফটার টাচিং দ্য পেশেন্ট, বিফোর এনি অ্যাসেপটিক প্রসিডিওর, আফটার বডি ফ্লুইড এক্সপোজার, আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস। এই 5টা মোমেন্টস কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তোমাদের শর্ট নোট হিসেবেও হ্যান্ড হাইজিন আসে, তখন কিন্তু এই মিনিমাম পয়েন্টগুলো না লিখলে মানে মার্কস পাওয়াটা ঠিক ভালো হবে না। নেক্সট, তাহলে এই হ্যান্ড ওয়াশিংটা কেন করব, আমরা ইন্ট্রোডাকশনেই পড়লাম না, 80% আমরা ডিজিজেসকে কন্ট্রোল করতে পারবো, প্রিভেনশন করতে পারবো যদি আমি হ্যান্ড হাইজিনটা মেনটেন করি। তাহলে পারপাসগুলো কি, রিমুভ ডার্ট অ্যান্ড ডেব্রিস ফ্রম দ্য হ্যান্ডস। হাতের যে নর্মালি নোংরাটা আছে সেই ডার্টটা রিমুভ করতে পারবো। নেক্সট, রিডিউস ক্রস কন্টামিনেশন, মানে কি ক্রস ইনফেকশন, যার ইনফেক্টিভ কোনো বডি ফ্লুইড আছে সেটা আমি একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টে স্প্রেড হতে দেবো না, যাতে কন্টামিনেশন না হয়। নেক্সট, ইন্টারাপ্ট দ্য ফিকো ওরাল মোড অফ মাইক্রোবিয়াল অ্যান্ড ডিজিজ ট্রান্সমিশন। মানে তোমরা জানো কিছু ডিজিজ আছে যেটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, নিশ্চয়ই মাইক্রোবায়োলজিতে পড়েছো। তাহলে সেগুলোর মধ্যে কি কি আসছে, সেই যে ফিকো ওরাল রুট, আমি যদি হাত ধুয়ে কোনো খাবার খাই, আমার হাতে যদি অর্গানিজমটা থাকে তাহলে সেটা আর আমার ওরাল রুটে ঢুকবে না, ব্যাস তাহলে আমি ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারলাম। ঠিক আছে, রিডিউস দ্য রিস্ক অফ দ্য হ্যান্ডস অ্যাক্টিং অ্যাজ ভেক্টরস অফ ডিজিজ। তাহলে কি হাতের মাধ্যমে যে ডিজিজগুলো স্প্রেড করছিল সেটার চান্সও কমে যাবে। আর কি, ইনক্রিজ দ্য ইমেজ অফ ক্লিনলিনেস। তুমি যখন নিজেকে ক্লিন রাখবে, নিজের হাত পরিষ্কার রাখবে, যে হাতটা দিয়ে তুমি কোয়ালিটি কেয়ার দিচ্ছ, দেখবে তখন তোমার মধ্যেও একটা সেন্স অফ ওয়েলবিং আসবে, যে না এই এনভায়রনমেন্টটাকেও আমাকে ক্লিন করতে হবে। এটাকেই বলা হচ্ছে ইনক্রিজ দ্য ইমেজ অফ ক্লিনলিনেস। এবার আসি তাহলে হ্যান্ড ওয়াশিং করবো কী দিয়ে। তাহলে হ্যান্ড ওয়াশিং আমরা করছি কী দিয়ে, প্লেন সোপ, বার্স, লিকুইড সোপ। এরা কী করে, আমাদের হাতের যে সারফেসটা সেখানে সারফেস টেনশনটা কমিয়ে দেয়, তার ফলে এই মাইক্রো অর্গানিজমগুলো রিমুভ হয়ে যায়, বা হাতে যে অয়েল বা ডার্ট ছিল, নোংরা ধুলো ময়লা, সেগুলো কিন্তু সাবান বা লিকুইড সোপের মাধ্যমে আমাদের ওয়াশ আউট হয়ে যায়। মানে সাবানটা কি হয়, একটু ক্ষার বা অ্যালকালাইন গোছের হয়, তার জন্যে আমাদের হাতে বা সারফেসে যে ডার্টটা থাকে সেটাকে ওয়াশ আউট করতে হেল্প করে। নেক্সট কি,
হ্যান্ড ওয়াশিং আমরা আরও কী দিয়ে করতে পারি? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিয়ে হাত তখনই ধোয়া হয় যখন কোনো সার্জিক্যাল প্রসিডিওরে যাওয়া হয়, যেমন অপারেশনের আগে বা কোনো বড় ইনভেসিভ প্রসিডিওর, ডায়াগনস্টিক প্রসিডিওর, সেক্ষেত্রে আর কি এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিয়ে হ্যান্ড ওয়াশিং করা হয়। তাহলে হ্যান্ড ওয়াশিংয়ের আমাদের টাইমিংটা এবার আমরা জেনে নেব যে কখন কত সময় লাগছে। তো এক্ষেত্রে বলা হচ্ছে এটা বিভিন্ন প্রসিডিওর হিসেবে ডিপেন্ড করে। তাহলে কি, যদি হ্যান্ড ওয়াশিংটাকে মোটামুটি দুভাগে ভাগ করা হয়েছে, একটা মেডিকেল মানে হ্যান্ড হাইজিনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, হ্যান্ড ওয়াশিং আর হ্যান্ড রাবিং। হ্যান্ড ওয়াশিংকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, মেডিকেল হ্যান্ড ওয়াশিং অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং মিন্স আপ টু এলবো অ্যান্ড রিস্ট। তাহলে আমাদের হাতের শুরু থেকে মানে টিপ অফ দ্য ফিঙ্গার্স থেকে এলবো পর্যন্ত যখন আমি ওয়াশ করছি তাকে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং বলছি, আর যখন শুধুমাত্র হ্যান্ড ওয়াশিং বলছি তখন জাস্ট আমাদের রিস্ট অবধি। সেটা করতে আমাদের দুটো টাইমের ভেরিয়েশন আছে, ঠিক আছে? হ্যান্ড রাব করতে যেমন আমাদের একটা পার্টিকুলার 40 to 60 সেকেন্ড টাইম লাগে, তেমনি আমাদের হ্যান্ড ওয়াশিং করতে কিন্তু আরও বেশি টাইম লাগে। তাহলে এবার দেখে নিই সেই টাইমগুলো কত। তাহলে দেখো, তাহলে হাত কখন ধুচ্ছি এটা স্ট্রিক্টলি মাথায় ঢুকিয়ে নাও। ওয়াশ হ্যান্ডস হোয়েন ভিজিবলি সয়েলড, ওকে? আদারওয়াইজ মানে আমি যখন চোখে দেখতে পাচ্ছি হাত নোংরা হয়েছে, হাত ধোবো কী দিয়ে? আমরা এই যে এতগুলো প্রোডাক্ট দেখলাম সেগুলো দিয়ে, ওকে? নেক্সট, এই যে হাত ধোয়ার এন্টায়ার প্রসিডিওরটা এতক্ষণ বললাম, সেটা করতে আমার কত সময় লাগছে? 40 to 60 সেকেন্ড। তোমাদেরকে আগে যে আমি ছবিটা দিয়েছিলাম সেটা দেখো, দেখে প্র্যাকটিস যদি কেউ বাড়িতে করে থাকো দেখবে মিনিমাম 40 to 60 সেকেন্ড কিন্তু তোমার হ্যান্ড ওয়াশিং করতে টাইম লাগছে। ওয়েট দ্য হ্যান্ডস উইথ ওয়াটার, তুমি আগে হাতটাকে জল দিয়ে ভিজিয়ে নিলে, তারপর কি করলে তোমার যতটা লিকুইড সোপ লাগবে তুমি হাতে নিয়ে মানে আপ টু রিস্ট তুমি একটু অ্যাপ্লাই করে নিলে ভালো করে, যাতে তুমি এবার হাতটা রাব করতে পারো। ড্রাই হ্যান্ড রাব করা যাবে না, সেজন্য আমরা হাতটা ওয়েট করে নিয়েছি আর লিকুইড সোপটা দিয়ে সমস্ত হাতটা ভালো করে ময়েস্ট করে নিয়েছি। নেক্সট, রাব হ্যান্ডস পাম টু পাম। তাহলে কি তোমার সুবিধা হবে যে আমি যে সোপটা নিয়েছি সেটা হাতের সমস্ত জায়গায় তুমি লাগিয়ে নিয়েছো। নেক্সট, রাইট পাম ওভার লেফট ডরসাম উইথ ইন্টারলেসড ফিঙ্গার অ্যান্ড ভাইস ভার্সা। মানে বাঁ হাতের উপরে ডান হাতের পামটা রাখো, রেখে এবার তুমি মুভমেন্ট করবে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, ওকে? ফিঙ্গারের মাঝখান দিয়ে, তাতে তোমার এই যে আপার ফিঙ্গারে যে ডার্টটা ছিল সেটা যেমন বেরিয়ে যাবে, তেমনি যখন ভাইস ভার্সা মানে আবার উল্টো করছো, রাইট পামের উপর লেফট পাম দেবে, তখনও কিন্তু সেই সেম প্রসিডিওরই করবে। তাহলে কি আমার রাইট হ্যান্ডের যে সয়েলটা ছিল সেটাও চলে গেল। নেক্সট, পাম টু পাম উইথ ফিঙ্গার ইন্টারলেস। ছবিটা দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে বুঝবে। এবার প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাকে 10 বার করে করতে হবে, আর মুখে কাউন্ট করতে হবে 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10। এভাবে কাউন্ট না করলে তুমি টাইমটা বুঝতে পারবে না। বুঝতেই পারছো, 6টা স্টেপ 60 সেকেন্ড, কোনো ব্যাপারই না, ওকে? নেক্সট, ব্যাক অফ দ্য ফিঙ্গার্স টু অপোজিং পাম উইথ ফিঙ্গার ইন্টারলকস। দেখো, আমরা যে ছোটোবেলায় খেলতাম হাতে হাত ধরে যে মুঠি করা ব্যাপারটা, সেটা করলে আমাদের টিপ অফ দ্য ফিঙ্গার্সে যে ডার্ট আছে প্লাস আমার বিভিন্ন ফ্যালেঞ্জেসের মধ্যে যে নোংরাটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে বা ওয়াশ আউট হবে, ঠিক আছে? নেক্সট, এইবার রোটেশনাল মুভমেন্ট করবো কার? থাম্ব। ফার্স্ট তোমার সুবিধা মতোই
একটা থাম্ব নিয়ে জাস্ট ডাউনওয়ার্ড দেবে, দিয়ে এবার তুমি মুভ করাবে। মুভটা করবো কেমন, 5 বার সার্কুলেটরি, 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট আবার অপোজিটও সেম, 5 বার ক্লকওয়াইজ, 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট এবার ফিঙ্গার টিপসগুলো দিয়ে আমি আমার যে পাম ছিল, পামটা ক্লিন করা হয়নি, পামে আমি এবার ক্লিন করব। তাহলে সেখানেও সেম, একটা হাতের উপর আর একটা হাতের পামগুলো দিয়ে আমি এবার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ টোটাল 10 টাইমস করব। 5 বার ভাগ করে নেবে, 2 হাতে সেম করলাম, করার পর এবার আমি হাতটা ধোব। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু WHO রুলস। এবার হাতটা যে ধুয়ে নিলাম, ধুয়ে আমি একটা সিঙ্গেল পেপার বা কোনো স্টেরাইল কাপড়, যদি আমি অপারেশনে যাই, যদি আমি নর্মালি হ্যান্ড ওয়াশিং করেছি, সেক্ষেত্রে ক্লিন কোনো ক্লথ থাকলে বা টিস্যু থাকলে বা এয়ার ড্রাই করে আমি হ্যান্ড ওয়াশিংটা করতে পারি। ঠিক আছে, এবার হাতটা শুকিয়ে গেলেই আমার হাতটা ক্লিন হয়ে গেছে, এবার আমি যে কোনো প্রসিডিওরে আবার যেতে পারি। ওকে, তাহলে এটা মোটামুটি একটুখানি তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু মানে যে কোনো তুমি কাজ করতে পারবে না। আমরা আগেই জেনেছি যে 80% ইনফেকশন আমরা এভাবে প্রিভেন্ট করতে পারি, তো তার জন্য হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই কারণে আগেই বলেছিলাম তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, ভীষণ উপকার হবে। যখন আসবে তখন দেখবে এটাই কিন্তু আমাদের বেসিক প্রসিডিওর, হ্যান্ড ওয়াশিংটাই আমরা করি না, বা এটাই আর কি একটা বাজে হ্যাবিট হয়ে গেছে, তো সেটা আমাদেরকেই চেঞ্জ করতে হবে। আর এটা নিজের প্রোটেকশন, ফ্যামিলির প্রোটেকশন, সেই জন্য হ্যান্ড ওয়াশিং কিন্তু মাস্ট। আর হ্যান্ড ওয়াশিং হয়ে গেলে সবসময় চেষ্টা করবে যে কলটা থেকে তুমি জল মানে ইউজ করলে সে কলটা যেন বন্ধ করা থাকে বা বন্ধ করতে পারো। যেটা দিয়ে হ্যান্ডটা মুছলে বা ক্লিন করলে সেটা দিয়েই তুমি কলটা অফ করে দেবে। ওকে, এবার তুমি সেফলি কাজ করতে পারো বা অন্য কোনো। এটা আমরা এতক্ষণ যেটা প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশিং। ঠিক আছে, আমি যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে এই হ্যান্ড ওয়াশিংয়ে চলবে না। সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে তুমি সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংই করতে হবে। ঠিক আছে, আর এমনি যে কোনো টুকটাক নর্মালি কাজের জন্য, যেখানে কোনো ইনভেসিভ প্রসিডিওর নেই, কোনো হাতে হয়তো কিছু নোংরা লেগে গেছে, সেক্ষেত্রে তুমি এই হ্যান্ড ওয়াশিংটা করতে পারো। এটাকেই মেডিকেল হ্যান্ড ওয়াশিং বলে। ছবিটা আরেকবার দেখে নাও। আমরা বলেছিলাম প্রথমেই যে এন্টায়ার প্রসিডিওর করতে 40 to 60 সেকেন্ড টাইম লাগে। আর কি যেভাবে বলেছি দেখো, এই স্টেপগুলোই জাস্ট একটু প্র্যাকটিস করো। আর যেদিন বললাম যে সেদিন আমি প্রসিডিওরটা দেখাবো, তোমরা দেখাবে। একটা আর কি ছোট্ট একটা এক্সামের মতনই হবে, অনেকেই দেখবে, তো সেভাবে একটু প্র্যাকটিস করে নাও। ওকে, এটা জাস্ট একটা চেক লিস্ট যে এইভাবে আমরা ওয়াচ করব কিভাবে তুমি করছো। ঠিক আছে, দেখো যেভাবে বলেছিলাম 10 সেকেন্ড 10 সেকেন্ড এখানে ডিভাইড করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আজকে এই অবধি থাক, বাই।